বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দূরে বা কাছে, দেশে বা বিদেশে আপনারা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই এহসান অ্যান্ড অ্যাসোসিয়েট ল ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমরা আমাদের প্রতিটি পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। অন্য দিনের ন্যায় আজও আমি হাজির হয়েছি অ্যাডভোকেট আমিমুল এহসান তেমনই নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আর আজকের যে আলোচনার বিষয়টি সে সম্পর্কে আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করেছেন, আমাদেরকে ফেসবুকে, ইউটিউবে এবং মেসেঞ্জারের মাধ্যমে এই বিষয়টি জানতে চেয়েছেন। তারই আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আর আজকের আলোচনার বিষয়বস্তু হলো স্বীকারোক্তি বলতে কি বোঝেন? এটি কি এককভাবে আসামিকে শাস্তি প্রদানের ভিত্তি হতে পারে? ক্যান এ কনফেশন বি দি বেসিস অফ দি কনভিক্টিং দি অ্যাকিউজড? এ সম্পর্কে আলোচনা করা হবে। সর্বপ্রথম আলোচনা করব স্বীকারোক্তি বা দোষ স্বীকার, কনফেশন কি। ফৌজদারি মামলায় একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় এটি। মূলত কোনো অপরাধের প্রত্যক্ষ বা স্পষ্ট বিবৃতি। 1872 সালের সাক্ষ্য আইনের 24 থেকে 30 ধারা বিশ্লেষণ করলে স্বীকারোক্তির যে সংজ্ঞা ফুটে ওঠে তা মূলত অভিযুক্ত ব্যক্তি কর্তৃক নিজের দোষ স্বীকার করে বক্তব্য দেওয়াকে বোঝায়। তবে দোষ স্বীকারোক্তি বা কনফেশনকে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হতে হলে অভিযুক্ত কর্তৃক বক্তব্যটি সাক্ষ্য আইনের শর্তসমূহ ও ফৌজদারি কার্যবিধির 163, 164 এবং 553 ধারায় যে বিধান আছে তা অবশ্যই পূরণ করতে হবে। স্বীকারোক্তি বা হোয়াট ইজ কনফেশন? স্বীকারোক্তি বা কনফেশন বলতে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি কর্তৃক তার বিরুদ্ধে আনিত অপরাধের অভিযোগের প্রেক্ষিতে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে এমন এক স্বীকৃতি বা অ্যাডমিশন বা বক্তব্য বা ইঙ্গিতবহ বিবৃতি প্রদান করে, সে বিবৃতি তার স্বেচ্ছায় অপরাধ স্বীকার করে নেওয়া হয়, তাকে বলা হয় কনফেশন। এরূপ স্বীকারোক্তির দ্বারা অপরাধটি পুরোপুরিভাবে কিংবা তার সারমর্ম স্বীকার করা যেতে পারে, কিন্তু শুধুমাত্র অপরাধকে স্বীকার করে অপরাধের সঙ্গে সংযোজন সাধন অস্বীকার করলে তাকে স্বীকারোক্তি বলা যায় না। এ প্রসঙ্গে স্যার জেমস স্টেফেন তার ডাইজেস্ট অফ ল অফ এভিডেন্স গ্রন্থে বলেছেন, স্বীকারোক্তি হলো যে অপরাধের অভিযোগ আনা হয়েছে যে কোনো সময় সে ব্যক্তি কর্তৃক প্রদত্ত স্বীকৃতি, যাতে যা বিবৃতি হয় বা যে ইঙ্গিত প্রদত্ত হয় তা হতে এই সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যে তিনি কথিত অপরাধ সংগঠন করেছেন। কাজেই স্বীকারোক্তি প্রধানত ফৌজদারি বিষয়ক মামলাসমূহের ক্ষেত্রেই বিশেষভাবে প্রযোজ্য হয়ে থাকে। আরও যদি স্পষ্ট করে বলা যায়, দোষ স্বীকারোক্তি ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য এবং শুধু স্বীকারোক্তি দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে। সুতরাং আমরা বলতে পারি, কোনো অভিযুক্ত ব্যক্তি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়িয়ে স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে কোনো প্রকার ভয়ভীতি বা প্রতিশ্রুতিতে প্রভাবিত না হয়ে ফৌজদারি কার্যবিধির 164 ধারার বিধান অনুযায়ী যে কোনো প্রধান শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক প্রদত্ত ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের যে কাছে যে বিবৃতি প্রদান করে তাই মূলত স্বীকারোক্তি। একটি স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক হবে, এখন এই সম্পর্কে আলোচনা করা হবে। যদি এই ধরনের কোনো প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি দ্বারা সৃষ্ট ছাপ সম্পূর্ণরূপে মুছে ফেলার পরে করা হয়, যদি এটি একজন পুলিশ অফিসারকে না করা হয়, বা যদি অভিযুক্ত কোনো পুলিশ অফিসারের হেফাজতে থাকা অবস্থায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এটি করা হয়। স্বীকারোক্তি কি আসামিকে শাস্তি প্রদানের ভিত্তি হতে পারে? এখন এই সম্পর্কে আলোচনা করা হবে। সাক্ষ্য আইনের 24 থেকে 30 ধারা পর্যন্ত স্বীকারোক্তির যে আলোচনা করা হয়েছে তা বিশ্লেষণ করলে এটা পাওয়া যায় যে সাক্ষ্য হিসেবে স্বীকারোক্তির প্রাসঙ্গিকতা কিংবা স্বীকারোক্তির ওপর ভিত্তি করে শাস্তি প্রদান করা এক বিষয় নয়। কেননা কোনো স্বীকারোক্তি সাক্ষ্য
কেননা কোন স্বীকারোক্তি সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হতে পারে কিংবা শাস্তি প্রদানের একমাত্র ভিত্তি নাও হতে পারে। এ প্রসঙ্গে 49 DLR পৃষ্ঠা নং 4037 এ বলা হয়েছে যে কোনো আসামির দোষ স্বীকার করলে তা নিরপেক্ষ সাক্ষী দ্বারা সমর্থিত না হলে উক্ত দোষ স্বীকার এর উপর ভিত্তি করে আসামিকে শাস্তি দেওয়া যাবে না। 14 BLD HCD 477 মামলায় দুলাল মিয়া ওরফে নুরুল ইসলাম এবং অন্যান্য বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে যে এ retract confession require independent and reliable corroboration before it is accepted and acted upon। রাষ্ট্র বনাম মুসলিম মামলায় সিদ্ধান্তে বলা হয়েছে যে স্বীকারোক্তি আসামির শাস্তি প্রদানের ভিত্তি হতে পারে যদি তা সত্য এবং স্বেচ্ছায় এবং অন্যান্য সাক্ষী দ্বারা প্রতিষ্ঠিত হয়। উপরের সিদ্ধান্তের আলোকে বলা যায় যে আসামিকে শাস্তি প্রদান করতে হলে শুধুমাত্র আসামির স্বীকারোক্তির উপর ভিত্তি করে তাকে শাস্তি প্রদান করা উচিত নয়, বরং শাস্তি প্রদান করতে হলে আসামির প্রদত্ত স্বীকারোক্তি অন্যান্য সাক্ষীর দ্বারা সমর্থিত হতে হবে। অন্যদিকে 55 DLR 137 জাকির হোসেন বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে যে পরবর্তীতে প্রত্যাহার করা হলেও এ প্রত্যাহারকৃত স্বীকারোক্তি আসামির শাস্তি প্রদানের ভিত্তি হতে পারে যদি তা সত্য এবং স্বেচ্ছায় প্রদত্ত হয়। কোনো আসামি দোষ স্বীকার করলে তা নিরপেক্ষ সাক্ষী দ্বারা সমর্থিত না হলে উক্ত দোষ স্বীকারের উপর ভিত্তি করে আসামিকে শাস্তি প্রদান করা বা শাস্তি দেওয়া যাবে না। এটা বলা হয়েছে 49 DLR 407 মামলায়। তবে দোষ স্বীকার যদি স্বেচ্ছায় প্রদত্ত হয় ও দোষ স্বীকারের বিষয় বস্তু ঘটনার সাথে সম্পৃক্ত হয় সেক্ষেত্রে শুধুমাত্র স্বীকারোক্তির উপর ভিত্তি করে আসামিকে শাস্তি প্রদান করা যায়। এরূপ ক্ষেত্রে অন্য কোনো সাক্ষীর সাক্ষ্য না থাকলেও শাস্তি প্রদানের আইনগত কোনো বাধা নাই। এ প্রসঙ্গে 48 DLR 588-তে এক সিদ্ধান্তে বলা হয়েছে বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে এই ক্ষেত্রে, সেটা হলো উক্ত সিদ্ধান্তে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 164 ধারার বিধান মোতাবেক প্রদত্ত স্বীকারোক্তির উপর ভিত্তি করে বা নির্ভরশীল হতে হলে তা কেবল স্বেচ্ছায় প্রদত্ত হলে চলবে না, অবশ্য সত্য হতে হবে এবং অন্য সাক্ষ্য দ্বারা সমর্থিত হতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কোনো মন্তব্য বা কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনার আপনজন বা কোনো বন্ধুকে ভিডিওটি দেখার জন্য বেশি বেশি শেয়ার করুন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।